নমস্কার দর্শক বন্ধুরা, এসটিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী। এই মুহূর্তে এসটিভি বাংলা চলে এসেছে কলকাতার একটা নামকরা জায়গা, সবাই জানেন বিড়লা অডিটোরিয়াম। এই বিড়লা অডিটোরিয়ামে আজ সেমিনার হল রয়েছে, সেখানে এক অনন্য কম্পিটিশন হাজির করা হয়েছে মন ও মোর ক্রিয়েটিভসের আয়োজনে। অনেক কম্পিটিশন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাই, সেটা ডান্স কম্পিটিশন হোক কিংবা মিউজিক কম্পিটিশন হোক, কিন্তু এটা ভয়েস কম্পিটিশন অর্থাৎ আবৃত্তির একটা কম্পিটিশন এখানে আয়োজন করেছে মন ও মোর ক্রিয়েটিভস। তো সুতরাং এখানে ছোট এবং বড় দুটো দল রয়েছে, তারা আজকে আবৃত্তি পরিবেশন করবেন এবং আজকেই তাদের প্রাইজ ডিস্ট্রিবিউট করা হবে। সুতরাং এইরকম একটা সাংস্কৃতিক যে পরিবেশ, সেই পরিবেশে আপনাদের সামনে তুলে ধরা হবে এবং মন ও মোর ক্রিয়েটিভসের পরিচালনায় যে সুন্দর একটা ভয়েস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে সেই সমস্ত তথ্য আপনাদের দেওয়া হবে। সুতরাং এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস আপনারা সদা সর্বদাই জানেন এসটিভি বাংলা তুলে ধরতে আগ্রহী। সুতরাং ভেতরে কি হচ্ছে, সেমিনার হলে কারা কারা পার্টিসিপেট করছে এবং তাদের প্রাইজ ডিস্ট্রিবিউটের সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করা হবে। সো ভিডিওটি অবশ্যই চোখ রাখতে ভুলবেন না, দেখতে থাকুন। যা কথা বলেছিলাম তাই হাজির করছি, তার কারণ বিড়লা অডিটোরিয়ামে আমরা প্রবেশ করেছি। সেমিনার হলের কিছুটা আগে আমরা এসে উপস্থিত হয়েছি। সেমিনার হলে এবার আমরা প্রবেশ করব এবং মন ও মোর ক্রিয়েটিভসের পরিচালনায় যে সুন্দর একটা ভয়েস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, সমস্ত তথ্য আপনাদের দেখানো হবে, দেখতে থাকুন। শুরুতে জানিয়ে রাখি, আমরা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট টিম নই। কিভাবে প্রোগ্রাম করতে হয় দিনে দিনে করতে করতে আমরা শিখছি। তাই সকলকেই আবারও জানাচ্ছি যে আপনাদের সহযোগিতা ছাড়া সত্যিই সম্ভব ছিল না। শুরুটা করছি খুদেদের দিয়ে। নমস্কার, আবৃত্তি করছি কবিতা হঠাৎ যদি। কবি প্রেমেন্দ্র মিত্র। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, করি গোটা কয়েক আইন জারি, দু একজনায় খুব কষে দিই সাজা। মেঘগুলোকে করি হুকুম সব, ছুটি তোদের আজকে মহোৎসব। দিল দরিয়া মেজাজ করে কই, বাজগুলো সব স্ফূর্তি করে বাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, হাওয়ায় বলি হল্লা করে চল, তারার বাতি নিভিয়ে দলে দল। অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে, ভূমিপুরীর সেপাইগুলো ঢোলে, তাদের ধরে খুব কষে দিই সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, ওলট পালট করি বিশ্বখানা, আমি যেথায় যত নিষেধ মানা। মনের মতো কানুন করি কটা, রাজা হওয়ার খুব করে নি ঘটা। সত্য তা সে যতই বড় হোক, কঠোর হলে দিই তাহারে সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা। মন ও মোর ক্রিয়েটিভসের আয়োজনে আজকে তুমি এসেছো, পার্টিসিপেট করলে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মন ও মোর ক্রিয়েটিভসকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। কোথা থেকে আসা হচ্ছে আজকে? শিয়ালদা থেকে। কতদিন ধরে শিখছো কবিতা? প্রায় 4 বছর হবে। খুব সুন্দর আবৃত্তি তো হলো। কেমন লাগে? আবৃত্তির সাথে সাথে আর কি করা হয়? আবৃত্তির সাথে সাথে ভয়েস ওভার করা হয়, তারপরে অঙ্কন শিখি, অঙ্কন করিও। বাহ, আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4-এ পড়ি। পড়াশোনার সাথে সাথে এই আবৃত্তি করছো এতদিন ধরে, 4 বছর হয়ে গেল, কি মনে হচ্ছে? ডিস্টার্ব হচ্ছে পড়াশোনা? না, সেরকম না। আচ্ছা স্যার, অনেক বাবা মাদের একটা অভিমত হলো আমার বাচ্চার প্রচুর প্রেশার হবে, পড়াশোনার সাথে সাথে আবৃত্তি, গান এগুলো করাটা, পরীক্ষা যখন আসে বিশেষ করে তখন বাবা মাদের প্রচুর অভিযোগ থাকলে না আমি এখন ক্লাস অফ করতে পারবো না। তো আপনি এই ছোট ছোট বাচ্চাদের মা বাবাদের
কি বার্তা দেবেন একটু দর্শক বন্ধুদের জানান। আমি বলতে চাই যে সময়টাকে ম্যানেজ করে চলতে হবে। আগে একটা বাড়িতে একটা রুটিন তৈরি করতে হবে যে পড়াশোনার পাশাপাশি সে যেটা শিখছে বা যেটা আগ্রহ আছে সেইটাকে আগে দেখে নিতে হবে। আমি একাধিক জিনিস চাপিয়ে দিলাম আর তারপর তার থেকে রেজাল্ট আশা করলাম, সেভাবে হবে না। একটা বা দুটো মানে যেটা তার সব থেকে বেশি পছন্দ, কেউ যদি পড়তে ভালোবাসে তাকে পড়ার দিকে রাখতে পারা যেতে পারে, বই পড়া বা কম্পিউটার থেকে পড়া যাই হোক না কেন। কেউ যদি কবিতা আবৃত্তি করতে ভালোবাসে তাকে সেই দিকে রাখা। একাধিক জিনিস যদি চাপিয়ে দেওয়া হয় তারপরে পড়াশোনার ভালো হবে কি না সেই রেজাল্ট আশা করা হয় বা সেই নিয়ে টেনশন করা হয়, বা অন্যান্য যেগুলো চাপিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে নিয়ে ভালো হবে কি না টেনশন করা, তাহলে হবে না। আমার মনে হয় পড়াশোনার পাশাপাশি দুটো একটা জিনিস রাখা যেতেই পারে। খুব সুন্দরভাবে সময় ম্যানেজমেন্ট করে যদি চলা যায় আমার মনে হয় সেক্ষেত্রে মানে খুবই ভালো ফলপ্রসূ হয় সেটা জিনিসটা। তবে অনেক কিছু চাপিয়ে দিলে সেক্ষেত্রে হ্যাম্পার হওয়ার চান্স বেশি। ওরও আর কি মনের জোরটা, মানে কি বলবো, আমার তো ভাবতে গেলে কিরকম লাগছে মনের জোর নিয়ে কথা বলছি। আমার তো মানে ও যখন পাঠ করছে আমি ভাবছি এই বয়সে আমি কোথায়। থেকে নিতে চাইবো আরশিকে আবৃত্তি পাঠ করার জন্য। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিদ্যুৎ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, তোমার ভারী ছেলে মানুষ। ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মাপুরি। সামনেতে ওর শিশু শিক্ষা তুলে যদি বলি ফুকে পড়া করো, দু হাত দিয়ে পাতা ছেড়তে বসে, তোমার কবির পড়া কেমন তোলো। আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি ঘুরে ঘুরে, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এলো চুচু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে, খেলা করছি মনে করে ও কি। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়, তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। মাত্র 99 টাকায় কুর্তি? হ্যাঁ, ঠিক শুনেছেন, সাক্ষী গার্মেন্টস নিয়ে এলো হোলসেলারদের জন্য এক অভাবনীয় সুযোগ হেদুয়া পার্কের সন্নিকটে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8910490188 অথবা 7003934056 এই নাম্বারে। নাম কি? আরশি মুখার্জি, কোথা থেকে আসা হয়েছে? সোদপুর। আবৃত্তি তো খুব সুন্দর করলে, তো আজকে এখানে পার্টিসিপেট করে কেমন লাগছে তোমার? ভালো লেগেছে। কত বছর ধরে শিখছো? 4 বছর। আচ্ছা, এই আবৃত্তি যে করছো আর সাথে সাথে কি করা হয়? পড়াশোনা তো নিশ্চয়ই করা হয়। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2। মেয়ে তো ভালোই আবৃত্তি করলো, তো আপনার কি মনে হচ্ছে, কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের কাছে যে পড়াশোনা, আবৃত্তি, আঁকা এগুলো একসাথে করছে, তো কিভাবে টাইম ম্যানেজ করছেন আপনারা? সমস্যা মাঝের মধ্যে যে হয় না তা হয়, কিন্তু ওই বুঝে চলতে হবে, নিজেদেরকেই ম্যানেজমেন্টটা ঠিক করে দিতে হবে বাচ্চার ক্ষেত্রে, কখন কোন জিনিসটা কতটুকু সময় দিতে হবে। শুধু যে পড়াশোনা নিয়ে থাকলেই হবে সেটাও নয়, পাশাপাশি আদার্স অ্যাক্টিভিটিগুলোও শেখানোটা দরকার। আর এই ক্ষেত্রে আমার মনে হয় বাচ্চার যেই বিষয়ে আগ্রহ থাকবে সেই বিষয়টা নিয়ে যদি তাকে এগাতে দেওয়া যায় তাহলে সেখান থেকে সে নিজেই এফর্টটা আরও বেশি ভালো দিতে পারে।
আর কবিতা তো এমন একটা বিষয় যেটা শিখলে পরে ওদের নিজেদেরও পড়াশোনার ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে বিশেষ করে অনেক কাজে আসে, অনেক কাজে দেয়। আচ্ছা, আজকে মেয়ে তো আসলো, কেমন লাগছে আপনার? এখানে এসে পার্টিসিপেট করলো, মেয়ে এত সুন্দর কবিতা আবৃত্তি করলো, তো আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, অর্গানাইজেশনও খুব ভালো, সব মিলিয়ে ভালো লাগছে। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা যুরাজ ভিখারি। কোন ঘর ছাড়া বিবাগের বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী, দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কারণ ত্যাগী, ওগো চির বৈরাগী, ছিলে ঘুমঘুরে রাজার দুলাল, জানিতে না ঘেসে পথের কামান, ফেরে পথে পথে ক্ষুধা তোর সাথে, ক্ষুধার অন্ন মাগে, তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী, আমিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে পড়ে উঠিল শিহরে, চমকিয়া ঘুম ভেঙে, জাগিয়া প্রভাতে হ্যারে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফিরে উপবাসী, সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার তাকে তাকি, কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি, ওগো চির বৈরাগী, দেহি ভবতে ভিক্ষা, দাঁড়ালে রাজ ভিখারি, খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা, দাঁড়ি দাঁড়ি ভয় দাঁড়ি, বলিলে দেবে না লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমারই প্রাণ, দিল না ভিক্ষা, নিল না প্রদান, ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু রইল মাকে। নমস্কার। কবি দেবব্রত দত্তের লেখা বিড়াল নিয়ে বীরঙ্গনা। কি রে নগেন, তোর সে বাড়ি, বিড়ালে উৎপাত, এখন তেমন করছে না তো, খাচ্ছে না মাছ ভাত, আর বলো না, যত বাড়ি বিড়াল আসি ছেড়ে, তত বাড়ি সঙ্গে করে চারটে নিয়ে ফেরে। এই তো সেদিন বিড়ালটাকে রিক্সো করে নিয়ে ঘুরে এলাম ঘন্টা তিনেক এদিক ওদিক দিয়ে, শেষকালে হারিয়ে ফেলি রাস্তা আমি নিজে, বিড়াল নিয়ে বীরঙ্গনার সংসারটা খিচে, কি করি আর তখন আমি ফিরতে নিজের বাড়ি, যে বিড়ালকে ছেড়ে এলাম কিছু নিলাম তার। নমস্কার। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরে, কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই, স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। নাম কি তোমার? মোহাক কান্ডার, কোথা থেকে আসা হয়েছে? সল্ট লেক থেকে। কেমন লাগছে আজকে কম্পিটিশনে এসে? খুব ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? 5। 5-এ পড়ো? আচ্ছা, পড়াশোনার সাথে সাথে তো আবৃত্তি করলে, খুব সুন্দর। তো কেমন লাগে পড়াশোনার সাথে সাথে? মনে হয় খুব প্রেশার হচ্ছে? না, মনে হয় না প্রেশার হচ্ছে। খুব মজা করে করো, তাই তো? তা আবৃত্তি আর পড়াশোনা দুটোর মধ্যে কোনটা খুব ভালো লাগে? পড়াশোনাটাই ভালো।
পড়াশোনা, আচ্ছা আচ্ছা। তো কত বছর ধরে শেখা হচ্ছে আবৃত্তি? 4 বছর। বাহ, স্যার কেমন? খুব রাগী? ম্যাম ম্যাম কেমন? খুব রাগী? খুব ভালো, ভেরি গুড। আচ্ছা, তোমার ম্যামের নাম কি? ম্যামের নাম? জানেন ম্যামের নাম কি? সুতপাধর চ্যাটার্জি। ভেরি গুড। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো শুনি? মেচাদা। কত বছর ধরে শেখা হয় কবিতা? 4 বছর। কোন ক্লাসে পড়ো? কিউরোকিড। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। এবার আবৃত্তি শুনলাম, এবার আমরা গানটা শুনে দেখা যাক, তারপরে আমরা যাচ্ছি গ্রুপ বি এর অংশে। কবি জয় গোস্বামীর লেখা মেঘ বলতে আপত্তি নেই। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো, ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14 মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহা তো কার ক্যারাম খেলা যায়। সেই জন্যেই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14 মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাক ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক। এইখানে না ওখানে, এইটা না ওটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায়। কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাবিত্যেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল যত পুড়ে খাক। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায়? থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই? স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর। এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার। তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। আমরা এখন আমাদের মধ্যে পেয়ে গেছি মন ও মোর ক্রিয়েশনের একজন পার্টিসিপেটকে, যার আবৃত্তি আমরা একটু আগে শুনলাম। এখন তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার ম্যাম। নমস্কার। কেমন লাগছে আপনার এখানে পার্টিসিপেট করে? ভালো, গত বছরেও এসেছিলাম। ছোট ছোট ছেলে মেয়েরা উদ্যোগ নিয়ে করছে, ভালো লাগছে। নমস্কার। কবি পূর্ণেন্দু ভট্টের লেখা সেই গল্পটা। আমার সেই গল্পটা এখন শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে,
আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বলল, ওঠ চুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা ঠিক হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস না হয় চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাচক, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। নমস্কার। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আরও একজন প্রতিযোগীকে, তার সাথে একটু কথা বলে নিই। কেমন লাগছে ম্যাম আপনার? খুবই ভালো লাগছে। এর আগের বছরে এসেছিলাম কণ্ঠছাড়ো জোরে, সেখানে আমার একটা আবৃত্তি পাঠ ছিল এবং সেখানে আমি এসেছিলাম। সেটাও খুব ভালো হয়ে গেছিলো। আজকেও খুব ভালো লাগছে। রানাঘাট থেকে এসেছি, আমার ছোট্ট একটা মেয়ে আছে, তাকে রেখে এসেছি। তো যাই হোক, ভালো লাগছে। ও মেয়ে, তুই কাঁদিস কেন? সমাজ তোকে কাঁদতে দেয় না। ও মেয়ে, তুই পড়িস কেন? সমাজ তোকে পড়তে দেয় না। ও মেয়ে, তুই বাইরে কেন? সমাজ তোকে দিয়েছে পর্দা, দেয়নি মুক্তি, দেয়নি শ্রদ্ধা। মেয়ে, তুই প্রশ্ন তুলিসনি কেন? সমাজ তোকে কেন করেছে এমন কোণঠাসা? তুই গর্জে উঠিসনি কেন? সমাজ কেন করেছে তোকে গৃহবন্দী? প্রশ্ন তুল, গর্জে ওঠ। সমাজ যত করেছে তোর কণ্ঠরোধ, চিৎকার কর তত জোর, কণ্ঠে যত জোর আছে তোর। মেয়ে, তুই ধর্ষিতা কেন? প্রশ্ন তোল ধর্ষকদের ওপর। নির্ভয়া থেকে প্রিয়াঙ্কা রেড্ডি, হাতরাস থেকে কান্তনী, রেড্ডি থেকে আসিফা, জ্যোতি সিং থেকে মনীষা, ফুলাম থেকে কুশাহা। যত ধর্ষকের কবলে মেয়েরা, তত সমাজে মেয়েদের হয়ে লড়ছে সব মেয়েরা। মেয়ে, তুই প্রশ্ন তোল, গর্জে ওঠ। সমাজ যত করেছে তোর কণ্ঠরোধ। তুই লক্ষ্মী, তুই সরস্বতী, তুই দুর্গা, তুই কালী, তুই সমাজের নোংরা পিশাচ অসুর নিধনকারিণী। তোর এক হাতে পুস্তিকা, এক হাতে পিশাচ নিধনকারী ত্রিশূল। তোর ওই ত্রিশূল হাতে পিশাচেরা গুনবে এই অত্যাচারের মাসুল। এক হাতে পিশাচের কাটা মুন্ডু, অন্য হাতে খড়গ, গড়ে তোল তুই পিশাচের মুন্ডুর এক দুর্গ। তুই ধ্বংস, তুই প্রলয়, তুই বিধ্বংস। ও মেয়ে, তুই জেগে ওঠ। সমাজ করেছে যত কণ্ঠরোধ, তোর চোয়াল কর শক্ত। তোর চোখ থেকে ঝরবে জল নয়, রক্ত। ও মেয়ে, চিৎকার কর তত জোর, কণ্ঠে যত জোর আছে তোর। প্রশ্ন তোল, গর্জে ওঠ। সমাজ যত করবে তোর কণ্ঠরোধ। নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার। এই প্রোগ্রামে আসতে পেরে কেমন লাগছে আপনার? এরকম অভিজ্ঞতা অনেক দিন পরে হলো, কারণ চাকরি জীবনে ঢোকার পর থেকে তো এরকমভাবে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয় না। আর আজকে যে কবিতাটা আমি পাঠ করলাম সেটা আমার স্কুলের জুনিয়র, অনেক বছর আগেই আমাদের একটা কোলাবোরেশন হয়েছিল, সেখানে আমি এই কবিতাটা পাঠ করেছিলাম। আর ওই নিজে উদ্যোগ নিয়ে এই কবিতাটা পাঠিয়েছিল, আর নমিনেটেড হওয়ার পরেও আমাকে জানায় এই বিষয়টা, আর তারপরে এখানে সেই সূত্রেই এখানে আসা। আর এখানে আয়োজন দেখে ইটস রিয়েলি ওয়েল অর্গানাইজড অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সে, অ্যান্ড খুবই ভালো লাগছে। আর গ্রুপ এর যে পার্টিসিপেন্টসদের দেখলাম, তারা না দেখে এতটা ভালোভাবে এতক্ষণ ধরে কবিতা পাঠ করলো, এবং মডুলেশন, তাদের ভয়েস মডুলেশন, প্রত্যেকটা শব্দের কি বলবো অভিব্যক্তি দিয়ে এত সুন্দরভাবে বললো, সেগুলো সত্যিই খুব মন ছুঁয়ে গেছে। আরও দুজন গ্রুপ বি এর যে পার্টিসিপেন্ট ছিলেন, তারা যে কবিতা দুটি পাঠ করলেন, সেই দুটি কবিতাও আমার ভীষণ কাছের। আমি আসলে আইটি কর্মী, সুতরাং সকাল থেকে রাত পর্যন্ত এক্সেলের মধ্যেই বন্দি।
কিন্তু তার সাথে সাথেও আমি আকাশবাণীর একজন প্রেজেন্টার অ্যান্ড অ্যানাউন্সার, তাহলে সেই সূত্রে আমার মানে মাসে তো কিছুটা সময় আবৃত্তি চর্চা বা এই ধরনের লেখালেখির মধ্যে থাকে। তো সুতরাং দুদিকটাই ব্যালেন্স করার চেষ্টা করি। আর যেহেতু এই আইটি সার্ভিস সেটা ভীষণই একখানা কঠিন এবং রসকসহীন ব্যাপার, তো তাই জন্য এই ভালো লাগার রসদটা সবসময় কবিতার মধ্যে থেকে, শব্দের মধ্যে থেকে নেওয়ার চেষ্টা করি। আর আবৃত্তির মধ্যে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে গিয়ে কবিতার সাথে থাকবো, কবিতা আরও বেশি পড়তে পারবো আর মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া যায়। কারণ কবিতার মধ্যে কত ভাবনা থাকে, কত চিন্তা থাকে, সেগুলো যদি আমরা ভালোভাবে বলতে পারি, অনেকে তো সেভাবে পড়তে পারে না, যদি আমাদের আবৃত্তির মধ্যে তাদের মধ্যে কিছু পৌঁছায়, সেইটুকুনিই চেষ্টা আর কি। ভবিষ্যতে কি ইচ্ছা আছে যে আপনি এরকম কোনো ইনস্টিটিউশন খুলবেন যেখানে কবিতা শেখানো হবে বা আবৃত্তি শেখানো হবে বা নাটক কিছু শেখানো হবে? না, সেই পরিকল্পনা আমার নেই। আমি কবিতা পড়তে চাই, নতুন নতুন কবিতা, পুরনো কবিতা, অনেক কবিতা পড়া বাকি রয়েছে, কবিতা পড়তে চাই, সেগুলো আবৃত্তি করতে চাই, নিজের মধ্যেই চর্চাটা রাখতে চাই এবং কাছাকাছি যারা রয়েছে, যারা কবিতা শুনতে ভালোবাসে আমার, তাদের মধ্যে তাদেরকে নিয়ে এই কবিতা যাপনটা করতে চাই। এবং অবশ্যই যদি এরকম কখনো সুযোগ আসে যেখানে অনেক বড় পরিসরে আমি আমার কবিতাকে পৌঁছে দিতে পারবো, তাহলে অবশ্যই সেই সমস্ত জায়গায় যাব। কিন্তু এই মুহূর্তে আমার মাধ্যমে কাউকে আমি কবিতা বা আবৃত্তি সম্পর্কে আবৃত্তি শেখাবো, সেই পরিকল্পনা আমার নেই। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।